হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স অ্যাড্রেডিজম চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের পরবর্তী মডেল কোশ্চেন নাম্বার 6। মডেল নাম্বার 6। প্রথম কোশ্চেন দেখো কী বলেছে। 1 নম্বর বলেছে যে নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে অনুসংখ্যা সর্বাধিক? অপশান এ 88 গ্রাম CO2, অপশান বি 88 গ্রাম O2, অপশান সি 8 গ্রাম H2 এবং অপশান ডি 32 গ্রাম H2। এটা ক্লাস 10-এর মতো কোশ্চেন, আর অতটা কঠিন নয়, একটু চেষ্টা করে তোমার পারবে। প্রত্যেককে তোমরা মোলে যদি কনভার্ট করো কীভাবে? অপশান এতে কী আছে না, 88 গ্রাম CO2 ইকুয়াল টু কত হবে না, 88/44 ইকুয়াল টু 2 মোল হবে। অপশান বিতে কী দেওয়া আছে না, 48 গ্রাম O2। তো 40 গ্রাম O2 মানে কতটুকু হবে? 48/32 সমান 1.5 মোল O2। সি থেকে আছে 8 গ্রাম H2। 8 গ্রাম H2 সমান কত হবে? 8/2 সমান 4 মোল H2। আর ডিতে কী আছে? ডিতে আছে 32 গ্রাম SO2, অর্থাৎ 32 গ্রাম SO2 মানে কতটুকু? হাফ মোল SO2। তো এই যে আমরা 4টে জিনিস পেলাম। তো এর মধ্যে অনুসংখ্যা সব থেকে বেশি কাজ থাকবে 4 মোল, অনুসংখ্যা সব থেকে বেশি থাকবে। তাই আমাদের উত্তর হবে কি? উত্তর হবে অপশান সি, 8 গ্রাম H2। নেক্সট 2 নম্বর প্রশ্ন কী বলেছে যে একটি যৌগে 28% নাইট্রোজেন এবং 72% ধাতু ওজন অনুপাতে যুক্ত আছে। ধাতুটির যৌগে ধাতুর দুটি পরমাণু এবং নাইট্রোজেনের দুটি পরমাণু যুক্ত থাকে। তো ধাতুটির পারমাণবিক গুরুত্ব কত হবে? এই অঙ্কটা একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নিও। কারেকশন কী হবে যে এখানে ধাতুর যে কী বলেছে, ধাতু যে দুটি পরমাণু বলেছে না, এবার ধাতুর 3টে পরমাণু হবে। ধাতুর দুটি পরমাণু কাছে ধাতুর কটি হবে? ধাতুর 3টে পরমাণু হবে। আমরা কি জানি, এখান থেকে আমরা ধরে নিতে পারি যে দুজনের পারমাণবিক গুরুত্ব তোমরা ধরে নিয়ে এগোতে পারো, অথবা কার ক্ষেত্রে নাইট্রোজেনের যদি পারমাণবিক গুরুত্ব ধরো, ধাতুর পারমাণবিক গুরুত্ব সমান x ধরে নিতে পারো। তো এখানে শতকরা পরিমাণের সূত্র তোমরা কি জানো? শতকরা পরিমাণ সূত্র হচ্ছে কি, যদি আমরা নাইট্রোজেনের শতকরা পরিমাণ যায় 28, তো নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 28। নাইট্রোজেনের পরমাণু ভর কত হয়? নাইট্রোজেনের পরমাণু হচ্ছে 14 গুণ 2, যেহেতু দুটি নাইট্রোজেন পরমাণু আছে বলেছে যৌগেতে, 2/3 × x + 28। এটাতে টোটাল আণবিক ভর যৌগটার। কারণ যৌগটা কেমন বলছে? যৌগটা বলেছে M3N2, এই ধরনের একটা যৌগ। অর্থাৎ M মানে ধাতু, ধাতুর 3টে পরমাণু রয়েছে এবং ধাতুর পারমাণবিক গুরুত্ব আমরা ধরেছি x, তাই এর আণবিক ভর কত আসবে? 3x + 14 × 28। এটা টোটাল আণবিক ভর। আর নাইট্রোজেন আছে কতটুকু? নাইট্রোজেন হচ্ছে 28 গ্রাম ইকুয়াল টু এরই পরিমাণ দিয়েছে কতটুকু? 28%। 28% মানে 28/100। এখান থেকে 28 ক্যান্সেল আউট হবে। তো কী পড়ে থাকবে এখান থেকে? 3x ইকুয়াল টু 100 বিয়োগ 28। 100 বিয়োগ 28 করলে কত পড়ে থাকে? 3x ইকুয়াল টু 72 হ্যাঁ, সমান এখান থেকে পাওয়া যাবে x ইকুয়াল টু 24। তাহলে ধাতুর পারমাণবিক গুরুত্ব কত আসলো? ধাতুর পারমাণবিক গুরুত্ব সমান 24। বোঝা গেল অঙ্কটা? দেখো আর একবার দেখে নাও। দেখো হয় যে বলেছে ধাতুর একটি যৌগে 28% নাইট্রোজেন এবং 72% ধাতু ওজন অনুপাতে যুক্ত আছে। যৌগে ধাতুর 3টে পরমাণু হবে, দুটি জায়গায় 3টি পরমাণু এবং 3টি নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। ধাতুটির পারমাণবিক গুরুত্ব কত হবে? আমরা ধরে নিলাম ধাতুর পারমাণবিক গুরুত্ব কত? x। তাই সংকেতটা কেমন আসবে? যা M3N2। তো এর আণবিক ভর কত আসলো? M3 হচ্ছে M3 × x + 14 × 28 n এর জন্য। তো এর মধ্যে নাইট্রোজেন আছে কত? 14%, মানে নাইট্রোজেন হচ্ছে 14, দুটো আছে নাইট্রোজেন, 14 × 28 উপরে 2, 14 × 2 নিচে কত হবে? 3x টোটাল আণবিক ভর 3x + 28 ইকুয়াল টু 28% নাইট্রোজেন বলেছে, তো 28/100। এখান থেকে কাটাকুটি করে x এর মান কত আসলো? এখান থেকে x এর মান আসলো 24। এখান থেকে x এর ভ্যালু কত আসলো? 24। নেক্সট কত নম্বর কোশ্চেন? নেক্সট হচ্ছে 3 নম্বর কোশ্চেন। নেক্সট 3 নম্বর কোশ্চেনে কী বলেছে? বলেছে যে 44 গ্রাম CO2 এবং 16 গ্রাম মিথেন উভয়ের সমসংখ্যক কার্বন পরমাণু থাকে।
কতটুকু 44 গ্রাম CO2, কতটুকু 44 গ্রাম CO2, CO2 কত দিয়েছে 44 গ্রাম, 44 গ্রাম CO2 মানে কতটুকু 1 মোল CO2, 1 মোল CO2 একটির মধ্যে কার্বন পরমাণু আছে একটি, তাই 1 মোলে কতগুলো থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যা n সমান থাকবে এখানে। একইভাবে কতটুকু 16 গ্রাম CH4, 16 গ্রাম CH4 মানে কতটুকু 1 মোল CH4, 1 মোল CH4, আর 1 মোল CH4 অণু কত থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা Na, আর যেহেতু একটা অণুতে একটা কার্বন পরমাণু আছে তাই পরমাণু সংখ্যা Na। তো অপশান এ বিবৃতি 1 কি ঠিক। বিবৃতি 2 বলেছে কতটুকু, আর বিবৃতি 2 বলেছে 12% কার্বনে এত সংখ্যক কার্বন পরমাণু থাকে। 12% কার্বন পরমাণুতে এত কার্বন পরমাণু থাকে না, এটা ভুল দিয়েছে, এখানে 100 দিয়ে ভাগ হতো। তো আমাদের উত্তর কী হবে, উত্তর হবে বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 ভুল, তাই সুতরাং উত্তর হলো অপশান ডি। অপশান কী হলো, উত্তর হলো অপশান ডি, 3 নম্বর অপশান ডি। নেক্সট 4 নম্বর, 4-এ কী বলেছে যে Na পরমাণু সর্বস্থ কক্ষের ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান কত হবে, কার, Na পরমাণুর। তো n এর পরমাণু কত 11, ইলেকট্রনের কত হবে 1s2, 2s2, 2p6, 3s1, তাই তো 2 2 4 6 10 10 11 n এর পরমাণু ইলেকট্রন সেটা। এই সর্বস্থ কক্ষ মানে কত 3s1, সর্বস্থ কক্ষ মানে কত 3s1। এর জন্য n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 3, m এর ভ্যালু কত হবে এখান থেকে, l এর ভ্যালু হচ্ছে কত 0 যেহেতু s বলেছে, m এর ভ্যালু কত হবে, l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু s 0 হয়, আর s সমান কত হবে +½ অথবা -½ এবং অপশান থেকে দেখতে হবে কী হবে। উত্তর আসলে কোনটা, উত্তর আসলে অপশান বি, অপশান বি হলে এর উত্তর। বোঝা গেল উত্তরটা, যে কি যে n এর 11, 1s2, 2s2, 2p6, 3s1, সর্বস্থ 3s1 হলে 4টে কোয়ান্টাম কত আসে 3 0 0 +½ নেক্সট কত নম্বর, 5 নম্বর বলেছি কি হিলিয়াম পরমাণুর, হিলিয়াম মানে Hc পরমাণুর সর্বনিম্ন শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসকে যদি কীভাবে লেখে, এইরকম লেখে, উভয় দুটো উপদে তীর চিহ্ন এইভাবে লেখে চিহ্নিত করলে ভুল হয়, কারণ এটি কি, অপশানে হাইজেনবার্গের অনিশ্চয় নীতি মানে না, অপশান এ বোরের কৌণিক ভরবেগের কোয়ান্টাইজেশন তত্ত্ব মানে না, অপশান জি পাউলির অপবর্জন নীতি মানে না, আর অপশানটি হোন্ডের নীতি মানে না। যদি আমরা একটি কক্ষে, এটা হচ্ছে একই কক্ষে দুটো ইলেকট্রনকে একই কেসে দিই, একই ফেসে দিই, মানে একই অভিমুখে দিই, তো এখানে কোন নিয়ম মানবে না, অপশান সি পাউলির অপবর্জন নীতি মানবে না, পাউলির অপবর্জন নীতি মানবে না। তো পাউলির অপবর্জন নীতি কী বলেছিলেন যে NLMS মানে একই কক্ষকে দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না, কিন্তু এই দুটোর ক্ষেত্রে 4টির মান কত হবে, সেম চলে আসবে, যেহেতু দুটোই কি, যেটা এটা নির্দিষ্ট একটা এনে থাকবে, এসে চলে হবে, এসের মান দুটোই +½ চলে আসছে, এই তিনটা তো সমানই হয়, যে কোনো একটা নির্দিষ্ট কক্ষের জন্য এই তিনটের মান কি হয়, সেম থাকে, একটা নির্দিষ্ট কক্ষের জন্য যে কোনো দুটি ইলেকট্রনের n l m এর মান কি থাকে, স্থির থাকে, শুধু পার্থক্য হয় কিসের মান, এস এর মান, আর যদি দুটো সেম ফেসে থাকে তখন এস এর মানও সমান হয়ে যাবে, সুতরাং এটি পাউলির অপবর্জন নীতি মানবে না। এবার কত নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বরে কী বলেছে, যে কক্ষকের ক্ষেত্রে l সমান 2 m সমান 0 তার আকৃতি কী, যে কক্ষকে l সমান কত আছে 2 আর m সমান কত দিয়ে আছে 0, তো l সমান 2 কার হয়, l সমান 2 হয় d এর, l সমান কী হয় d কক্ষকের হয়, l সমান d। তবে এই ধরনের কক্ষকের আকৃতি হবে কি, কক্ষকটির আকৃতি হয় ডাম্বেল আকার, হবে কি ডাম্বেল আকার, অ্যাকচুয়ালি ডি এর আকার হয় ডবল ডাম্বেল, অ্যাকচুয়াল উত্তর হবে কি ডবল ডাম্বেল, যদি অপশানে শুধু ডাম্বেল আছে তাই আমরা এখানে ডাম্বেল আকার উত্তর করতে পারি। নেক্সট 7, এটা বিবৃতি কারণের কোশ্চেন, বলেছে CR এবং CU এর সর্ববহিস্থ কক্ষের সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাস হলো যথাক্রমে 3d5 4s1 এবং 3d10 4s1, মানে কার, CR এর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন কি বলেছে 3d5 4s1, আর কার না CU এর ইলেকট্রন হচ্ছে 3d10 4s1, অর্থাৎ এখানে এখানে কি করেছে যে এস কক্ষকে পুরোপুরি অরবিটাল দ্বারা এস কক্ষের অরবিটালটা পুরোপুরি ইলেকট্রন দ্বারা ভর্তি না করেই ডিতে ইলেকট্রন চলে গেছে, দিয়ে ডি এর অর্ধপূর্ণ এবং সিউ এর ক্ষেত্রে পূর্ণ অবস্থা চলে গেছে। এর কারণ হলো n+l নিয়মের উপর ভিত্তি করে ক্রমবর্ধমান শক্তির অনুযায়ী ইলেকট্রন দ্বারা পূর্ণ করা হয়।
অপশান বিবৃতি কী বলেছিল, বিবৃতি এ বলেছে যে সিআর এবং সিইউ এর সর্বস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস যথাক্রমে এটা তো ঠিক, অর্থাৎ বিবৃতি কি, বিবৃতি হচ্ছে ঠিক। কিন্তু কারণ হিসাবে কি বলেছে, কারণ বলেছে যে N+L নিয়মের ওপর ভিত্তি করে ক্রমবর্ধমান শক্তি অনুযায়ী কক্ষগুলিকে ইলেকট্রন দ্বারা পূর্ণ করা হয়। তবে আরও হচ্ছে ঠিক, কারণ N+L নিয়ম অনুসারে ইলেকট্রনগুলো ভর্তি আমরা করি, ইলেকট্রন ফিল আপ করি, যেটা আব্বাও নীতি বলেছিল। N+L এর মান যার কম হয় সেই কক্ষকের শক্তি কম থাকে, সুতরাং সেই কক্ষকে আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে এবং তারপরে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষকে ইলেকট্রন যাবে। তো এ এবং আর দুটোই ঠিক, কিন্তু সমস্যা হচ্ছে এর সঠিক কারণ আর নয়, এর সঠিক কারণ আর নয়। এটা হলো উত্তর বি, উত্তর হচ্ছে অপশন বি হচ্ছে অ্যান্সার এখান থেকে। তারপরে কত নম্বর কোশ্চেন না 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর হচ্ছে নিচের অংশটি পড়ো এবং বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও। পরমাণুর একটি ইলেকট্রনকে কিছু নির্দিষ্ট ধ্রুবক দ্বারা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায়, যা কোয়ান্টাম সংখ্যা নামে পরিচিত। 4টে কোয়ান্টাম সংখ্যার মধ্যে 3টি হল মুখ্য, গৌণ এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ থেকে নির্ণয় করা যায় ঘূর্ণনরত ইলেকট্রনের নিজ অক্ষের চারপাশে ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীতে আবর্তনের ফলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা উদ্ভূত হয়। এই আমার একটা অংশ দিয়েছি, সেটা পড়া হলো, পড়ে বলেছে কি নিম্নোক্ত কোন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষকের আকৃতি নির্ণয় করা যায়। আমরা কি জানি কক্ষকের আকৃতি নির্ণয় করা যায় গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। গৌণ হচ্ছে কক্ষকের আকৃতি, আর মুখ্য দ্বারা কি করা হয়, পরমাণুর আকার নির্ণয় করা যায়। নেক্সট 9 নম্বর কি বলেছে যে ক্লোরিন পরমাণুর কতগুলি ইলেকট্রনের ক্ষেত্রে N+L সমান 3 হবে। ক্লোরিন পরমাণুর কতগুলি ইলেকট্রনের ক্ষেত্রে N+L এর মান কত হবে, 3 হবে। আমরা ক্লোরিনের ইলেকট্রন করি, ক্লোরিনের ইলেকট্রন সূত্র 1s2 2s2 2p6 3s2 3p5, এটা তো ক্লোরিন। এবার বলেছে N+L এর মান কত হবে, বলেছে কার ক্ষেত্রে N+L এর মান 3 হয়। 1s এর জন্য N+L এর মান কত হবে, 1 যোগ 0 সমান 0। এর জন্য কত হবে, 2 যোগ 0 সমান 0। এর ক্ষেত্রে কত হবে, এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু কত 1 সমান 3। এক্ষেত্রে 3 যোগ 0 সমান 3, এক্ষেত্রে 3 যোগ 1 সমান 4। 3 কার কার ক্ষেত্রে পেলাম, 3 পেলাম এই দুটোর ক্ষেত্রে, 2p এবং 3s এর ক্ষেত্রে। তো 2pতে কটা ইলেকট্রন আছে, 6টা, দুটো, টোটাল 8টা ইলেকট্রন। টোটাল 8টা ইলেকট্রনের জন্য ক্লোরিনের N+L এর ভ্যালু 3 হয়। নেক্সট কত নম্বর, 10 নম্বর প্রশ্ন কি বলেছে, ক্রমহ্রাসমান আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি। ক্রমহ্রাসমান আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি, দেখো তোমরা যে অপশানগুলো এখানে দিয়েছে, মানে যে জিনিসগুলো তোমরা দিয়েছে অপশানে, প্রত্যেকটা সম ইলেকট্রনীয় পিসিস, মানে আমরা কি জানি যে এখানে কী কী আছে, Al3+, Mg2+, Na+, F- আর O2- দেওয়া আছে তো। কিন্তু এবার এদের কি প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সমান, নিউক্লিয়াসের প্রোটন আলাদা। যখন নিউক্লিয়াসের প্রোটন আলাদা থাকে এবং তাদের নিউক্লিয়াসের প্রোটন আলাদা এবং ইলেকট্রনগুলো সেম থাকে, তখন আমাদের জানি জেনারেল নিয়ম কি, ক্যাটায়নের আকার ছোট হয়। ক্যাটায়নের চার্জ যত বাড়বে, অর্থাৎ ক্যাটায়নের পজিটিভ চার্জের পরিমাণ যত বাড়বে তার আকার তত ছোট হবে, আর অ্যানায়নের নেগেটিভ চার্জের পরিমাণ যত বাড়বে তার আকার তত বড় হবে। তবে এই যে এগুলো প্রত্যেকটাই সম ইলেকট্রন বিশেষ, প্রত্যেকটা ইলেকট্রন আছে 10টি করে কি আছে প্রত্যেকের ইলেকট্রন। আর প্রোটন আছে কতগুলো, প্রোটন আছে এর ক্ষেত্রে 13টি, এর ক্ষেত্রে কত হয় 12, এর ক্ষেত্রে 11, এর ক্ষেত্রে 9, এর ক্ষেত্রে 8। যে আকার ছোটো সব থেকে কার হবে, অ্যালুমিনিয়ামের আকার সব থেকে ছোটো হবে, তারপরে এমজির আকার, তারপরে এফ এর আকার, তারপরে এনের O2-। তো O2- আকার এর মধ্যে সব থেকে বড়, এই অর্ডারে মেনটেন করবে। তাই এর অর্ডার আছে কোথায়, আছে অপশান ডিতে। এই অর্ডার কোথায় মেনটেন করেছে অপশান ডি। তাই উত্তর হবে কোনটা, উত্তর হবে অপশান ডি। এগুলো 10 নম্বর কোশ্চেন। নেক্সট 11 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোন
যৌগটি সর্বাধিক সমযোজী চরিত্র প্রদর্শন করে? নিচে যে চারটে যৌগ দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে কার ক্ষেত্রে সমযোজী চরিত্র বেশি প্রদর্শন করে? এর মধ্যে সমযোজিতা সব থেকে বেশি প্রদর্শন করবে কে? Al Cl3। কারণ বলি, কারণ হচ্ছে এর মধ্যে যে দেখো চারটে অপশান আছে SnCl2, AlCl3, MgCl2 আর FeCl3। এর মধ্যে দুজন মানে কি Al আছে কোথায় +3 স্টেটে আর Fe আছে +3 স্টেটে, আর দুটো আছে কি Mg আছে +2 স্টেটে আর Sn আছে +2 স্টেটে। তো আমরা জানি ক্যাটায়নের চার্জ যত বাড়ে তার পোলারাইজিং পাওয়ার তত বাড়ে, ক্যাটায়নের চার্জ যত বাড়বে তার পোলারাইজিং পাওয়ার তত বাড়বে। তাই এই দুটো ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বেশি, অর্থাৎ এই দুটো ক্যাটায়ন দ্বারা গঠিত যৌগের সমযোজিতা বেশি হবে। তো এই দুটোর মধ্যে কার বেশি হবে? এর দুটোর মধ্যে কার বেশি হবে? এর দুটোর মধ্যে বেশি হবে যার আকার ছোট। এই দুটোর মধ্যে যার আকার ছোট হবে তার হবে বেশি। তাই এর দুটোর মধ্যে আকার ছোট এর, তাই এর আর পোলারাইজিং পাওয়ার বেশি হয়। তারপরে কত নম্বর? 12 নম্বর প্রশ্ন। কি বলছে 12তে? নিচের বিবৃতি কোন বিবৃতিটি সঠিক নয়? অপশান নিতে বলছে কে এর প্রথম আয়ন বলেছে অপশান এতে 12 কে এর প্রথম আয়নন শক্তি Na এবং Li এর তুলনায় কম হয়। অপশান বিতে বলছে একই শ্রেণীর মধ্যে Xc এর প্রথম আয়নন বিভব শক্তি অপেক্ষা কম। সিতে বলেছে কি 37 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের আয়নন শক্তি 38 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের তুলনায় কম। আর ডিতে বলেছে GA এর প্রথম আয়নন বিভবের এনথালপির মান 30 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট ডি ব্লক মৌলের তুলনায় বেশি হয়। তো এখানে উত্তর কী হবে? কত নম্বর কোশ্চেনটা? 12 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান ডি। কারণ বলেছে কোনটি সঠিক নয় বলেছে। তো আমাদের অপশান এতে বলছে কে এর প্রথম আয়নন শক্তি ওই দুটোর তুলনায় কম হয়, কারণ Na এবং Li এর পর্যায় সারণী Li এর নিচে সেম পর্যায়ের নিচে থাকে কে, তাই যত নিচে নামবে তার আয়নন শক্তি মান কম থাকে। তাই অপশান এ ঠিক। অপশান বিতে বলেছে একই শ্রেণীর মধ্যে Xc এর প্রথম আয়নন বিভব শক্তি সর্বাপেক্ষা কম নয় বলেছে, তো এটাও ঠিক। সি বলেছে কি 37 ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের আয়নন বিভব শক্তি 38 ক্রমাঙ্ক বিশিষ্ট তুলনায় কম হয়, কিন্তু অ্যাকচুয়ালি কম হয় কেন? বেশি হবে। এটা ঠিক নয়, আর এটাও কি সঠিক নয়। আর সঠিক হবে কোনটা? তবে অপশান ডি। নেক্সট কত? 13 বলেছে কত? একটি ইলেকট্রন দেওয়া আছে 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 3d9। ইলেকট্রন বিন্যাসটি নির্দেশ করে একটি কাকে? ধাতব পরমাণুকে, অধাতব পরমাণু, ধাতব ক্যাটায়ন না অধাতব অ্যানায়ন? এই যে ইলেকট্রন বিন্যাসটা কোথায় আছে? দেখো ইলেকট্রন 1s2 2s2 2p6 3s2 3p6 4 3d9। এই যে ইলেকট্রন বিন্যাসটা এখান থেকে দেখে আমরা কি বুঝতে পারি? দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারি? এই যে ইলেকট্রন বিন্যাসটা কি দেখো লাস্টে আছে 3d9, কিন্তু আমরা জানি 3d9 ইলেকট্রন ঢোকে না, আগে ইলেকট্রন ঢোকে কোথায়? 4s ইলেকট্রন আগে ঢোকে। তো এখানে তো 4s পক্ষ নেই। অ্যাকচুয়ালি যদি এটা আমরা নর্মাল ইলেকট্রন টাইপের ধরে নিতাম তবে আমাদের আসতো কি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে আসতো 4s, তারপরে 3d। 4s হয় একটা ইলেকট্রন নয় দুটো ইলেকট্রন, কোনো কোনো ক্ষেত্রে এক, কোনো ক্ষেত্রে দুই হয়, তারপরে 3d9 3d ইলেকট্রন আসতো, কিন্তু এখানে 4s ইলেকট্রন নেই। তার মানে এখানে আমরা বলতে পারি কি এখানে 4s যখন পরমাণুটা কী ছিল, পরমাণুটা মৌল হিসেবে ছিল, তখন এর মধ্যে 4s ইলেকট্রন ছিল। যখন 4s থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়েছে অর্থাৎ এটা ক্যাটায়নে কনভার্সন ঘটেছে। এটা তবে কি একটা ধাতব ক্যাটায়ন, এটা কি একটা ধাতব ক্যাটায়ন। আসলে তোমাদের ভিডিও সলিউশন বোঝা যাচ্ছে। যদি তোমরা এই ভিডিও সলিউশন দেখতে কেউ চ্যানেলে নতুন হও তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি কেউ নতুন কেউ থেকে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবে, এবং এটা বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করো, এবং এরকম ভিডিও সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থেকো। নেক্সট কত নম্বর? 14। 14 নম্বর প্রশ্ন কী বলেছে? বলেছে সালফার S2 অনু হিসেবে থাকে না, এর কারণ কি?
14 নম্বর বলছে সালফার কিসে থাকে না, যে S2 এই রূপে থাকে না, এর মেন কারণ কি? কারণ হচ্ছে অপশান এ বলেছে এটি অপেক্ষাকৃত কম তড়িৎ ধনাত্মক। অপশান বি বলছে এটি পিপাই ডিপাই বন্ধন গঠনে অক্ষম। অপশান সি বলছে এটি ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে। আর অপশান ডি বলেছে এটি পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। সালফার S2 অণু হিসেবে থাকে না, তার মেন কারণ হচ্ছে এটি পিপাই ডিপাই বন্ধন গঠনে অক্ষম। সালফার কি S2 রূপে থাকে না কারণ এটা পিপাই ডিপাই বন্ধন তৈরি করতে পারে না, বন্ধন তৈরি করতে পারে না। এটা হলো উত্তর, অপশান কত? এটা হচ্ছে অপশান বি। নেক্সট কত? 15 বর্ণপ্রদর্শন কি বলেছে? POCl3 অণুর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা এবং তাতে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা হলো ড্যাশ। POCl3 যৌগে কি যৌগে? না POCl3 যৌগে আমাদের সংকরণ অবস্থা বের করতে হবে। তো H সমান আমরা কি লিখতে পারবো? H সমান হাফ, পি হচ্ছে কেন্দ্রীয় থাকবে পি, কে যদি কেন্দ্রে থাকে তার পি এর শেষ ইলেকট্রন থাকে 5টা, কারণ এটা কোনটা? এটা হচ্ছে গ্রুপ কত? না গ্রুপ 15 অন্তর্ভুক্ত। 5 অক্সিজেনের জন্য কিছু হয় না, 0, আর সিএল এর জন্য 3টে সিএল। এই তো এখানে দেখলো 8/2 সমান 4, 4 মানে sp3। আমরা জানতে চাইছি বস্তুর নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা কত। সংকরণ অবস্থা কি আসলো আমাদের? sp3 একটা, 4 হলে দুটো হতে পারে, sp3 আর dsp2। আমাদের এখানে উত্তর হবে অপশন সি sp3। এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত হবে? নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা 0 হবে, কারণ দেখো এটা টোটাল কত? হাইব্রিডেশন 4, এখানে বন্ধন আছে কত? একটা অক্সিজেন আছে আর 3টে সিএল আছে। তাই 4 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 0, তাই ডোল পেয়ার হচ্ছে 0। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কত নম্বর? 14 নম্বর গেল। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, সরি নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন। নেক্সট কত? 16 নম্বর প্রশ্ন কি বলেছে? স্তম্ভ দেওয়া আছে, বলেছে XeF4 SF4, অপশান সিতে বলেছে NH4+, আর অপশান ডি বলছে BrF3। এদের মধ্যে কোনটির আকৃতি কেমন হয়? কোনটির আকৃতি কেমন হয়? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। কোনটির আকৃতি কী হয়? এর মধ্যে তোমরা একটা কমন আকৃতি রয়েছে, দেখো SF4 এর আকৃতি হয় কার মতো? শীর্ষ আকৃতি হয়। এটা তোমরা মুখস্থ করে রাখবে অবশ্যই। SF4 এর আকৃতি কী হয়? শীর্ষ। তবে 2 আসলো কি? 1। তো 2, 1 আছে কোথায়? অপশান বিতে এবং অপশান ডিতে। অপশান বিতে দেখো একের সাথে ডি আছে, অর্থাৎ XeF4 কি চতুস্থ আকার হয়? না XeF4 আকার কার? বাঁকানো টি এর মতো হয়। এই বাঁকানোটা বর্গ সমতলীয়। তো XeF4 এর আকার হয় কি? বর্গক্ষরীয় সমতলীয়। নইলে তোমরা এটা কি এদের প্রত্যেকে কী করতে পারো? বের করতে পারো। কী বের করতে পারো? অপশান এতে কী আছে দেখো, XeF4 দেওয়া আছে, তার মানে এখানে কত আসবে? H সমান হাফ, এক্স কত হয়? 8 যোগ 2 তখন কত? 5 হলো sp3d। আর 5 যখন sp3d হবে তখন এখানে বিপি কত আছে? বিপি আছে 2টো আর এলপি আছে 3টে। বিপি 2টো, এলপি যদি 3, সরি এখানে ভুল হয়েছে, XE4 ছিল, সরি XE4। এটা 4 হলো এখানে কত হবে? 6 হলো sp3d2 হবে, অর্থাৎ এলপি আছে, বিপি আছে কত? বিপি আছে 4টে আর এলপি আছে 2টো। তো বিপি 4টে এলপি 2টো আর 6 sp3d2-র আকৃতি হয় কি? অক্টাহেড্রাল। এর আকৃতি হয় অক্টাহেড্রাল মানে এখানে এক্সে থাকে মাঝে, চারদিকে 4টে এফ থাকবে আর 2টো লোন পেয়ার থাকবে। কি বলছে না? অ্যাক্সিয়াল বলছে না, 2টো লোন পেয়ার থাকবে। তো এই আকৃতিটা দেখতে কেমন? এই আকৃতিটা দেখতে হচ্ছে না অপশান বি বর্গ সমতলীয়। কি? বর্গ সমতলীয়। এবার বাকি আরেকটা আমি দেখে দিচ্ছি, বাকিগুলো তোমরা করবে। SF4 এর আকৃতি কেমন হবে? H = হাফ। এসে কত হবে? 6 প্লাস কত? 4, তো কত হচ্ছে? 5 মানে sp3d হলে কি আসে না, এখানে বিপি কত আসবে? বিপি আসবে এখানে 4 আর এলপি আসবে 1। বিপি 4 এলপি 1 হলে কী কেমন আকৃতি হয় দেখতে? শীর্ষ আকৃতি হয়। শীর্ষ মানে এস এখানে এই থাকলো, এইটা লোন পেয়ার কোথায় থাকবে? ইকুইটোরিয়াল পজিশনে লোন পেয়ার থাকবে। কার ক্ষেত্রে? XeF4, অর্থাৎ টিবিপি যে জিওমেট্রি, এটা কি টিবিপি মানে ট্রাইগোনাল বাইপিরামিড জিওমেট্রিতে লোন পেয়ার অবস্থান করে কোথায়? ইকুইটোরিয়াল পজিশনে। আর অক্টাহেড্রালে লোন পেয়ার অবস্থান করে অ্যাক্সিয়াল পজিশনে। এই আকৃতিটা কত? এই আকৃতিতে শীর্ষ। আমার এখান থেকে কী কী পেলাম?
এখান থেকে আমি দুটো করে দিলাম, বাকিগুলো তোমরা অবশ্যই কী করে নিজেরা বাড়িতে ট্রাই করবে এবং ট্রাই করার পর কমেন্ট বক্সে জানাবে কোনটা আসছে। তো এখানে উত্তর আসছে একেরটা কত বি, দুইয়েরটা কত আসছে এ। আমি দুটো চেক করেছি, এই দুটো একই সাথে বেশি মিলেছে, অর্থাৎ 1 নম্বর যেটা XCF4 আসে তার আকৃতি বর্গ সমতলীয়, আর SF6 আকৃতি হয় সিসা অর্থাৎ ঢেকি কল আকৃতির। আর বাকি দুটো তোমরা নিজেরা ট্রাই করবে, দেখবে কার সাথে মিলছে। এখানে মিলবে 3 নম্বরটা হয় কি, 3 নম্বরটা হয় ডি এর সাথে অর্থাৎ চতুস্থলকীয়, আর 4 নম্বরটা হয় কার সাথে, 4 নম্বরটা হয় BRF3 হচ্ছে টি এর সি বাঁকানো টি আকৃতির। আমি দুটো করে দিয়েছি, বাকি দুটো তোমরা চেক করে অবশ্যই কমেন্টে জানাবে কার কি এসেছে। নেক্সট কত নম্বর প্রশ্ন, নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্নে কী বলেছে, নিচের কোনটির বন্ধনক্রম O2+ এর বন্ধনক্রমের সমান। O2+ এর বন্ধনক্রমের সমান যখনই বলবে আমাদের তখন মেন টার্গেট কি, মেন টার্গেট হবে O2+ এর যতগুলো ইলেকট্রন রয়েছে, O2+ এর যতগুলো ইলেকট্রন রয়েছে সেই সমসংখ্যক ইলেকট্রন যার মধ্যে থাকবে সেটা হবে আমাদের উত্তর। তো O2+ এ কত ইলেকট্রন থাকে, O2+, O2+ ইলেকট্রন সংখ্যা কত, ও হচ্ছে কত 8, 8 গুণ 2 মাইনাস 1 মানে 16 বিয়োগ 1 সমান 15টি। O2+ ইলেকট্রন কত হলো 15টি। এবার যে 4টে অপশান আছে তার মধ্যে দেখো কার ক্ষেত্রে ইলেকট্রন 15 আসছে। এখানে একটা অপশান কী আছে N2+, 2 নম্বর অপশান আছে CN-, 3 নম্বর অপশানে কী আছে CO, আর ডি আছে ANO+। এখানে ইলেকট্রন কত আসছে 7 গুণ 2 মাইনাস 1 14, 13টি ইলেকট্রন। এক্ষেত্রে ইলেকট্রন কত হবে, কার্বনের 6টা, নাইট্রোজেনের 7টা, আর একটা এখানে এসছে কত 6, 7, 13 আর 14 ইলেকট্রন। সি এর ক্ষেত্রে কটা ইলেকট্রন, সি এর ক্ষেত্রে ইলেকট্রন হয় 6টা, এর ক্ষেত্রে 8টা সমান 14 ইলেকট্রন। আর এর ক্ষেত্রে কত হয়, এনের ক্ষেত্রে এনে কত ইলেকট্রন 7টা, ওই এর 8টা আর একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। তো টোটাল ইলেকট্রন কত আসলো, ইলেকট্রন আসলো 14 ইলেকট্রন। এবার দেখো এখানে মজার বিষয় হলো, আমি একটাকে বললাম কি যে O2+ এ যতগুলো ইলেকট্রন থাকবে সেই সমসংখ্যক ইলেকট্রন যদি কারোর মধ্যে থাকে তাদের বন্ডটা সেম হয়। কিন্তু এখানে কি পেলাম যে একটা পেলাম 13 ইলেকট্রন, বাদ বাকি 3টাই কি 14 ইলেকট্রন। তো এইরকম থেকে তোমরা বলতে পারো এটা উত্তর হবে, যেহেতু 3টে সেম তাদের 3জনের বন্ডটা সেম হবে, যেটা O2+ এর সাথে ম্যাচ করবে না। তো O2+ এর সাথে আমরা ইউজ করবে কার সাথে, N2+ এর সাথে। কী করে হয়, তোমাদের একটা ট্রিক্স বলেছিলাম, যখন 14 ইলেকট্রন হয় তখন তার বন্ডটা কত হয় 3 হয়। 14 ইলেকট্রন হলে বন্ডটা কত হয় 3 হয়। আর যখনই 15 ইলেকট্রন অথবা 13 ইলেকট্রন হয়, মানে 14 থেকে 1 কম অথবা 1 বেশি হয়, তখন তাদের বন্ডটা হয় 2.5। তো উত্তর কী হতো, যার ক্ষেত্রে 13 ইলেকট্রন আর যার ক্ষেত্রে 15 ইলেকট্রন থাকে তার বন্ডটা হয় 2.5 মানে 2.5, তাই এদের বন্ডটা সেম হয়। তো উত্তর হবে কি, উত্তর হবে অপশান এ N2+। নেক্সট কত নম্বর, 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, নিচে যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক উদ্বায়ী। নিচে যে 4টে অপশানের 4টি যৌগ দিয়েছে তার মধ্যে কোনটি উদ্বায়ী বলেছে, সর্বাধিক বেশি উদ্বায়ী। অপশান নিতে আসি কি, অপশান নিতে যে স্ট্রাকচারটা দেওয়া আছে না ওটার নাম হচ্ছে ক্যাটেকল বা প্যারাহাইড্রক্সি কুইনাল। এটা কি ক্যাটেকল বা প্যারাহাইড্রক্সি ফিনল, OH। অপশান বিতে কি আছে, অপশান বিতে আছে OH মেটা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। এটার নাম কি এটার নাম কি এটার নাম বলতে পারে ক্যাটেকল। এটার নাম কি হয়, এটার নাম হচ্ছে অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। অপশান সিতে কি আছে, অপশান সিতে যেটা আছে এটা হচ্ছে মেটা হাইড্রক্সি, কারণ একটা অপশান বাদ দিয়ে। আর পরেরটা অপশান সিতে আছে কি, অপশান সিতে আছে অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। এটা কি অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। আর ডিতে কে আছে শুদ্ধ বেঞ্জোইক অ্যাসিড। ডিতে কে আছে না, ডিতে আছে বেঞ্জোইক অ্যাসিড। তো এই যে 4টে অপশান মধ্যে বলেছে কোনটি সব থেকে বেশি উদ্বায়ী। আমরা জানি সব থেকে বেশি উদ্বায়ী কে হয়, যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন করে। কী বন্ধন করে, ইন্ট্রামলিকুলার এইচ বন্ড যারা করে তাদের কি হয়, তারা বেশি উদ্বায়ী হয়, তারা খুব সহজে উদ্বায়ী হয়, অর্থাৎ তাদের গলনাঙ্ক সূচনাঙ্ক কম হয়। তো যারা করে ইন্ট্রামলিকুলার আর যারা করে ইন্টারমলিকুলার তাদের ক্ষেত্রে কী হয়, গলনাঙ্ক সূচনাঙ্ক বা উদ্বায়ী হওয়ার প্রবণতা কম থাকে এবং গলনাঙ্ক সূচনাঙ্ক বেশি হয়। আমাদের উত্তর আসলো কি এখান থেকে, উত্তর আসলো অপশান সি,
অপশান সিতে যেটা আছে অর্থাৎ অর্থোহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের মধ্যে কি দেখা যায়, অর্থোহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড সংকেত কী পেলাম, OH, এই OH আর এখান থেকে আসছে কত COOH, এই ও আর এইচ এর মধ্যে একটা হাইড্রোক্সি কী বন্ধন, হাইড্রোজেন বন্ধন করে, যেটা কি বন্ধন, ইন্ট্রামলিকুলার, অর্থাৎ একই মলিকুলের ভিতরে দুটো পরমাণু হাইড্রোজেন বন্ধন অংশগ্রহণ করে। উত্তর হল অপশান সি। নেক্সট কত নম্বর কোশ্চেন, 19 নম্বর। 19 নম্বর কোশ্চেন কী বলেছে যে দেখো যে BCl3 অণুটি সমতলীয় হলেও NCl3 পিরামিডীয়, এর কারণ কি? BCl3 সমতলীয় হলেও NCl3 পিরামিডীয়, এর কারণ কি? অপশান এতে বলেছে BCl বন্ধন অপেক্ষা NCl বন্ধন অধিক সমযোজী। অপশান বিতে বলেছে বি পরমাণু অপেক্ষা N পরমাণুর আকার ছোট। অপশান সিতে বলছে NCl বন্ধন অপেক্ষা BCl বন্ধন অধিক ধ্রুবীয়। আর অপশান ডিতে বলেছে BCl3তে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, কিন্তু NCl3তে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। তবে উত্তর হবে অপশান ডি। প্রশ্নটি উত্তর হবে কারণ BF3 যেটা ছিল, তো BCl3 হাইব্রিডেশন বের করলে আমরা কত পাবো, H সমান হাফ 3 + 3 সমান কত 3, 3 মানে sp2। আর sp2 দেখো এটা তিনটেই একে আছে, H তিনটেই কি, তিনটেই হচ্ছে বন্ড পেয়ার বিপি। তো বিপি তিনটে হলে এবং যদি sp3 হলে সুষম sp2 হয়, অর্থাৎ এর বন্ধন কোণ 120 ডিগ্রি হয় এবং এর সুষম sp2 হয়। কিন্তু যখন NCl3 দেখবো, এর H সমান কত আসবে, H সমান আসবে হাফ, N এর ক্ষেত্রে 5, এর ক্ষেত্রে 3 সমান কত আসলো, এর ক্ষেত্রে আসলো 4। 4 মানে কত sp3 হলে বিপি কত, বিপি হচ্ছে 3 আর এলপি হচ্ছে 1। আমরা কী দেখলাম, দুটোর মধ্যে গঠন আলাদা, এর কারণ একজনের কী হয়, একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে এবং একটা হাইব্রিডেশন হয় 4, একটা 4 আর একটা হয় 3। উত্তর হলো অপশান ডি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল। নেক্সট হচ্ছে 20 নম্বর কোশ্চেন। আবারও বলে দিচ্ছি, যেসব স্টুডেন্টের বা যার কোশ্চেনে কোনো একটি কোশ্চেন বুঝতে অসুবিধা হবে, অবশ্যই তোমরা নির্দ্বিধায় কমেন্টে জানাবে কত নম্বর কোশ্চেনে বুঝতে অসুবিধা হয়েছে। আমি পরবর্তী ভিডিওতে সেই কোশ্চেনগুলো আবার ইলাবোরেট করে দেবো, না আবার তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করবো, কিন্তু তোমাদের সেটা ফিডব্যাক বলতে হবে, জানাতে হবে কোনটা তোমাদের প্রবলেম। নেক্সট কত 20 নম্বর। 20 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখ ভালো করে, বলেছে স্থির চাপে একটি আদর্শ গ্যাসের অণুর গড় বর্গবেগের বর্গমূল অর্থাৎ CRMS ঘনত্বের সঙ্গে সেটি কী রূপে পরিবর্তিত হয়। CRMS বেগ কী হয়, CRMS √2 ভ্যারিজিয়াস 1/√d, অর্থাৎ ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। CRMS কি ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়। এটা উত্তর অপশান ডি। নেক্সট 21 নম্বর প্রশ্নে কী বলেছে যে পৃষ্ঠকেন্দ্রিক ও দেহকেন্দ্রিক ঘনাকার গঠনের ক্ষেত্রে একক কোষের প্রান্তদৈর্ঘ্য এ এবং কণার ব্যাসার্ধ আর এর মধ্যে সঠিক সম্পর্ক কোনটি। পৃষ্ঠকেন্দ্রিক ও দেহকেন্দ্রিক ঘনাকার গঠনের ক্ষেত্রে একক কোষের প্রান্তকেন্দ্র ও কণার ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্কগুলি কী কী। অপশান এতে বলেছে কত 2√2r = a আর 3√3r = 4a। বিয়ে বলেছে কত r সমান 2√2a আর 4r সমান √3a। আর অপশান সিতে বলেছে r সমান 2√2a এবং √3r = 4a। অপশান ডিতে বলেছে 2√2r = a এবং 4r = √3a। এর মধ্যে উত্তর কী হবে, উত্তর কোশ্চেন দেওয়া আছে দেখো পৃষ্ঠকেন্দ্রিক ও দেহকেন্দ্রিক। তো আমাদের পৃষ্ঠকেন্দ্রিক মানে কি, এফসিসি ল্যাটিসের ক্ষেত্রে কী হয়, এফসিসি ক্লাস ল্যাটিসের ক্ষেত্রে কী হয়, এফসিসি যেহেতু একটা ফেসে একটা কী থাকে, অর্ধেক পরমাণু থাকে, একটা ফেসে যখন অর্ধেক পরমাণু থাকে, তাই এফসিসি এর ক্ষেত্রে তো কোনো একটি তলের কর্ণ বরাবর তলের কর্ণ, তল মানে কি এটা বর্গক্ষেত্র, বর্গাকার তলের কর্ণ বরাবর কণাগুলি স্পর্শ করে থাকে, কণাগুলি কী করে থাকে, স্পর্শ করে থাকে। কণাগুলি যদি স্পর্শ করে থাকে কী বরাবর, কণা বরাবর স্পর্শ করে থাকে, কী বরাবর থাকে, একটা কর্ণ বরাবর স্পর্শ করে থাকলে কী থাকে না এইরকম থাকে, তাই তো মাঝে থাকে একটা, এই কোণায় একটা, এই কোণায় একটা, তো এটা কর্ণ বরাবর স্পর্শ করে আছে কর্ণ বরাবর। এখানে আমরা জানি এটা হচ্ছে আর, এটা হচ্ছে 2r মাঝেরটা, এটা হচ্ছে আর, অর্থাৎ 4r কত, কর্ণের সূত্র হচ্ছে √2a। এখান থেকে আমাদের কী পেলাম, এটা এফসিসির ক্ষেত্রে সম্পর্ক কী আসলো না, এফসিসির ক্ষেত্রে এখান থেকে a সমান আমরা কী লিখতে পারি,
এ সমান √2 এদিকে না আসলে 2√2r। এটা কার ক্ষেত্রে গেলো? এটা গেলো এফসিসির ক্ষেত্রে। একইভাবে বিসিসির ক্ষেত্রে দেখানো শর্টে আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা বই থেকে পোস্ট করে লেখা আছে, একটু দেখে নিও। বিসিসির ক্ষেত্রে কী হয়? বিসিসির ক্ষেত্রে একটা ল্যাটিস বিন্দু, একটা প্রত্যেকটা 8টা কর্ণ তো 8টা কর্ণ থাকে, তার সাথে কী হয়? তার সাথে একটা কর্ণ কোথায় থাকে? একটা কর্ণ মাঝে থাকে, আর এই কণাগুলো কী থাকে? কণাগুলো কর্নারে থাকে। কণাগুলো কী থাকে? কর্নার, মানে এই কর্নার থেকে এই কর্নার বরাবর থাকে। অর্থাৎ এখানে মানে কার ক্ষেত্রে? বিসিসির ক্ষেত্রে ঘনকের কর্ণ বরাবর কণাগুলি স্পর্শ করে থাকে। তাই এর সূত্র হয় √3a কত হয়? 4r। √3a 4r। এখানে অপশান আসলে কি? অপশান দেখো আমাদের মিল আসছে কার সাথে? না, অপশান ডি এর সাথে আমাদের মিল হচ্ছে। অপশান ডি আছে 2√2r কত? এ। আর কাছে আছে 4r √3a। এই দুটোর উত্তর আমাদের অ্যান্সার। নেক্সট 22 নম্বর প্রশ্ন কী বলেছে? নেক্সট 22 নম্বর প্রশ্নে বলেছে যে ভ্যান ডার ওয়ালস ধ্রুবকের ক্ষেত্রে FB/v² রাশিটি কী নির্দেশ করে? ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিলাম n মোলের ক্ষেত্রে, 1 মোলের ক্ষেত্রে এর সমীকরণ কত হয়? সমীকরণ হয় P প্লাস A/v² ইন্টু কত হয়? v-b = RT হয়। 1 মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল সমীকরণ কত হয়? ভ্যান ডার ওয়াল সমীকরণ এটা হবে 1 মোল গ্যাসের ক্ষেত্রে। অর্থাৎ এখানে ছিল n², এখানে ছিল n, এখানে ছিল n, প্রত্যেকটা n কি 1 হয়ে গেছে। তাই কি পড়ে থাকলো? P প্লাস ANKV² ইন্টু v-b = RT। তো A/v² এর একক কী হয়? A/v² এর একক হয় চাপের একক। A/v² এর একক কিসের হয়? চাপের একক। এখান থেকে এ এর একক আমরা কী পাবো? চাপের একক কি? Nm/m² ইন্টু v² পাবো, তাই তো? ইন্টু v², এখানে কী পাবো? Nm/m² ইন্টু v মানে v² মানে কত? তো m/6, তাহলে কাটলে হচ্ছে m/4। এখানে এর একক পেলাম কি? Nm/4। কখন? 1 মোল গ্যাসের ক্ষেত্রে। একইভাবে কী আছে? আমরা বি এর আমাদের মাত্রা বের করি, একক বের করতে পারি। বি মানে কি? v-nb মানে কি? আয়তন। v-nb মানে কি? আয়তন। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি? যে বি এর একক কাশের সমান? আয়তনের একক সমান। আয়তন মানে কত? আয়তনের একক হচ্ছে আয়তনের একক হচ্ছে m³ এই পেলাম। এবার এই দুটোকে যদি আমরা গুণ করি, কি AB/ কি করতে বলেছে আমাদের? AB/v²। কত? AB মানে কত? এ মানে হচ্ছে নিউটন, m/4 m³, এটা a, এটা b, বাই m/6। v² যেহেতু আছে, এটা কাটলে কত হবে? m², এটা কাটলে m, অর্থাৎ কি আসলে নিউটন মিটার। নিউটন মিটার কিসের একক? নিউটন মিটার হচ্ছে কার্য বা শক্তির একক। কার্য বা শক্তি। এখানে অপশান কি আছে? শক্তি। তাই আমাদের উত্তর হবে অপশান বি, শক্তি। উত্তর হবে অপশান বি, শক্তি। দেখো এই কোশ্চেনটা একটু ভালো করে বোঝা গেল? নাহলে আরেকবার চেষ্টা করো বোঝা। আমাদের ভ্যান ডার ওয়াল সমীকরণ কি? n মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল সমীকরণ কত হয়? ভ্যান ডার ওয়াল সমীকরণ হয় P প্লাস AN²/v² v-nb = nRT। এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল সমীকরণ n মোল গ্যাসের ক্ষেত্রে। এবার আমরা ধরে নিলাম 1 মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল সমীকরণ হতো P প্লাস AN²/v² v-b = nRT। এটা এখানে এটা কি? এটা হচ্ছে চাপের রাশিমালা P প্লাস A/v²। তো পি এর একক যা, মানে চাপের একক যা, A/v² একক তাই হবে। তো ধরো চাপের সাথে ওটা যোগ করলাম কী করে? A/v² এর যা একক হবে, চাপের একক সেম হবে। এখানে আমরা লিখতে পারি A/v² একক চাপের এককের সাথে সমান। এখান থেকে এর একক সমান কি আসলো? এর একক সমান আসলো Nm/4 ক্যালকুলেশন করে। এখান থেকে বি এর একক বের করলাম, সমীকরণে বসালাম, আমরা আসলো কার্য বা শক্তির মাত্রিক। নেক্সট কত নম্বর হবে এবার? 22, 23। নেক্সট 23 কী হবে? বলেছে যে বিবৃতি ও কারণের কোশ্চেন। বিবৃতি বলেছে অনিয়তাকার কঠিন আইসোট্রপিক। কী বলছে? অনিয়তাকার কঠিন কী হয়? বিবৃতি একই কী বলছে? অনিয়তাকার কঠিন আইসোট্রপিক। আর কারণ কি বলেছে? অনিয়তাকার কঠিনগুলির কোনো দৃঢ়তা নেই। আমাদের উত্তর হবে কত? 23 নম্বর কোশ্চেনের উত্তর হবে কি? দেখো আরেকবার কোশ্চেনটা পড়ে নাও ভালো করে। বলেছে কি? বলেছে যে কারণ অনিয়তাকার কঠিনগুলি আইসোট্রপিক এবং অনিয়তাকার কঠিনগুলি কোনো দৃঢ়তা নেই।
তাই উত্তর হবে কোনটা? উত্তর হবে অপশান সি। অপশান সি হবে উত্তর। এ হচ্ছে ঠিক আর আর কি ভুল, এ ঠিক আর ভুল। তারপর হচ্ছে 24 নম্বর কোশ্চেন। কত নম্বর? 24। 24 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো ভালো করে। বলেছে যে 20 মোল, ভালো কোশ্চেন দেখো, 20 মোল H2O2 দ্রবণ থেকে এনটিপিতে 400 ml O2 পাওয়া গেল। নমুনায় H2O2 এর আয়তন মাত্রা কত হবে? নমুনা কী জানতে চাইছে? আয়তন মাত্রা জানতে চাইছে। আয়তন মাত্রা থেকে আমরা কি জানি? ওখানে আয়তন মাত্রাতে ভালো করে তোমার পড়ো, এটা H2O2 মধ্যে আছে, অর্থাৎ এস ব্লক লিমিটের মধ্যে পড়ছে। এক্স আয়তন H2O2 বলতে কি বোঝায়? এক্স আয়তন H2O2 বলতে বোঝায় এনটিপিতে 1 ml H2O2 এর পূর্ণ বিয়োজনে x ml O2 পাওয়া যাবে। XML O2 পাওয়া যাবে। এবার কোশ্চেন কী বলছে দেখো ভালো করে। আমরা কি লিখলাম? যে লিখলাম XML H2O2 এর বলতে বোঝায় এনটিপিতে 1 ml H2O2 এর পূর্ণ বিয়োজনে XML কী পাওয়া যাবে? O2 পাওয়া যাবে। এখানে কি বলেছে? 20 ml H2O2 দ্রবণ থেকে। তো দ্রবণের পরিমাণ কত বলেছে দেখো? 20 ml দ্রবণ বলেছে। তো 20 ml থেকে যেহেতু 400 ml আসছে, 20 ml H2O2 থেকে কত দেবো? 400 ml। তো 20 থেকে যদি 400 আসে, তো সেই H2O2 শতকরা মাত্রা কত হবে? সেই H2O2 মাত্রা হবে 20 আয়তন। কারণ কি 20 আয়তন যখনই হবে, তবে 20 আয়তন মানে কি? 20 আয়তন H2O2 মানে বলতে বোঝায় 20 আয়তন H2O2 বলতে বোঝায়, এখানে এক্স জায়গায় 20 বসিয়ে দাও। তো কী আসছে? 20 আয়তন H2O2 বলতে বোঝায় এনটিপিতে 1 ml H2 এর পূর্ণ বিয়োজনে কতটুকু পাওয়া যায়? না 20 ml O2 পাওয়া যায়। 20 ml O2 পাওয়া যায়, সেটা কত নিয়েছি আমরা? 20 ml নিয়েছি। এখানে এক্সের বদলে এখানে কত নিয়ে, একের বদলে কত নিয়েছি আমরা? 20। তো এখানে 20 নিলে এটা 20 দিয়ে মাল্টিপল হয়ে গেলে 400 উত্তর আসবে। তাই উত্তর হবে আমাদের কোনটা? অপশান বি। নেক্সট কত? 25 নম্বর কোশ্চেনে কী বলেছে? ড্যাশ অক্সাইডটি জলের সঙ্গে বিক্রিয়ায় অতি দ্রুত H2O2 দেয়। তো কোনটি জলের সাথে বিক্রিয়ায় দ্রুত H2O2 দেবে? অপশান বি, N2O2। Na2O2 জলের সাথে বিক্রিয়ায় দ্রুত কে দেবে? পারক্সাইড দেবে। তার উত্তর Na2। তারপরে 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে কী বলেছে? বিবৃতি এবং আহরণের কোশ্চেন। বিবৃতি বলছে তাপ প্রয়োগে লিথিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে লিথিয়াম অক্সাইড ও CO2 উৎপন্ন হয়। তো প্রথম বিবৃতি এ কী পেলাম? এ পেলাম আমরা ঠিক। কারণ কি? লিথিয়াম কার্বনেট অর্থাৎ LiCO3 এর বিয়োজিত হয়ে কী উৎপন্ন হয়? লিথিয়াম অক্সাইড এবং CO2 উৎপন্ন হয়। নেক্সট 2 নম্বর কারণ কি বলতে চেয়েছে? বলেছে যে লিথিয়াম খুব সূক্ষ্ম আকারের হওয়ায় অধিক পরিমাণ কার্বনেট আয়নকে ধ্রুবায়িত করতে পারে, যার ফলে অধিক স্থায়ী LiO2 উৎপন্ন হয়। এটা ভুল। আর কি ভুল? উত্তর হলো কত? এ ঠিক আর ভুল। এটা কত নম্বর অপশান আছে? এ ঠিক আর ভুল, অপশান সি। নেক্সট কত? 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো ভালো করে। বলেছে নিচের কোন বৈশিষ্ট্য ক্ষার ধাতু সম্পর্কে সঠিক নয়? নিচের কোন বৈশিষ্ট্য কাশের সম্পর্ক নয় বলছে? ক্ষার ধাতু সম্পর্কে সঠিক নয়। অপশান এতে বলেছে আয়নগুলি নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে আইসো ইলেকট্রনিক হয়, অর্থাৎ ক্ষার ধাতুর যে আয়নগুলো সেগুলো নিষ্ক্রিয় গ্যাসের সাথে কী হয়? আইসো ইলেকট্রনিক হয়, সেটা ঠিক। তবে অপশান এ কী হবে? এ ঠিক। তাহলে বি অপশান কী আছে দেখো ভালো করে। বলছে নিম্ন গলনাঙ্ক হয়, ক্ষার ধাতু গলনাঙ্ক নিম্ন হয়, এটাও ঠিক। অপশান সি বলছে কি নিম্ন তড়িৎ ঋণাত্মক হয়, ক্ষার ধাতুগুলো তড়িৎ ঋণাত্মকতা কম থাকে, এটা ঠিক। আর ডিএডটা কী বলেছে? ডিএডটা বলছে উচ্চ আয়নন শক্তি, এটা ভুল। ক্ষার ধাতুগুলোর আয়নন শক্তি কম হয়, জেনারেলি ওই পর্যায়ে সব থেকে কমে থাকে ক্ষার ধাতুগুলো, তাই এটা ভুল। উত্তর হচ্ছে অপশান ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কত নম্বর? এটা হলো 27। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্নে কী বলেছে? 28 নম্বর প্রশ্নে বলেছে যে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম বহুক্ষেত্রে সাদৃশ ধর্ম প্রদর্শন করলেও নিচের কোন ক্ষেত্রে এরা পৃথক আচরণ করে?
যে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম বহু ক্ষেত্রে সাদৃশ্য ধর্ম দেখায়, কিন্তু কোন ক্ষেত্রে আলাদা হয়? অপশান বলেছে যৌগের সর্বাধিক সমযোজ্যতা, বিতে বলেছে পলিমারিক হাইড্রেট গঠন, সিতে বলেছে সমযোজী হ্যালাইড গঠন, আর অপশান ডিতে বলেছে অক্সাইডের উভধর্মী তড়িৎ প্রদর্শন। বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একই ধরনের ধর্ম প্রদর্শন করলেও কোন ক্ষেত্রে এরা পৃথক আচরণ করে? কারণ এরা আচরণ করে কোন ক্ষেত্রে? এদের যৌগে সর্বাধিক সমযোজতার ক্ষেত্রে এরা আচার অন্যরকম করে দেয়। কার ক্ষেত্রে কখন করে এরা আচার আলাদা? যৌগে সর্বাধিক সমযোজ্যতা দেখানোর সময় কি করে এরা? পৃথক আচরণ করে। নেক্সট 29 কি বলেছে? 29 দেখো, বলেছে যে অজৈব গ্রাফাইট কোনটি? অপশান এতে বলেছে B3N3A6, অপশান বি বলেছে B3N3, অপশান সিতে বলেছে SiC সিলিকন অক্সাইড সিলিকন কার্বাইড, আর অপশান ডিতে বলেছে FeCO হোল ফাইভ অর্থাৎ ফেরাস পেন্টাকার্বনেল। তোমাদের উত্তর কি হবে? অজৈব গ্রাফাইট বলা হয় বিএনকে। অজৈব গ্রাফাইট কাকে বলা হয়? বিএনকে বলা হয় অজৈব গ্রাফাইট, বা B3N3। একে আমরা কি লিখতে পারি? B3N3 দিয়ে বলতে পারি। B3N3 কে বলে অজৈব গ্রাফাইট। আর যেটা অপশান এতে দেওয়া আছে কি, এখানে উত্তরে তোমাদের বইয়ে অর্থাৎ উত্তরে এই বইয়ে তোমাদের উত্তরে কী দেওয়া আছে অ্যান্সার কিতে? না, অপশান এ B3N3H3। যে B3N3H6 এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে বোরাজিলের সংকেত। কিসের সংকেত? বোরাজিল। এটা হচ্ছে বোরাজিলের সংকেত, অথবা এটা বোরাজিলের সংকেত, বা এটা আরেকটা নাম কি আছে? বোরাজোল। এটার নাম বোরাজোল। একে কি বলা হয়? একে বলা হয় অজৈব বেনজিন। কি বলা হয়? অজৈব বেনজিন। তো এর স্ট্রাকচার কেমন হয়? অজৈব বেনজিনের স্ট্রাকচার দেখো, একটা থাকলো বি, এখানে এন, এখানে এন, এখানে বি, এখানে বি, এখানে এন। এগুলো সব এক বন্ধন এবং অল্টারনেটিভ দ্বিবন্ধন যুক্ত। এটা 2 হলো, এটা 2, এটা 2। অল্টারনেটিভ দ্বিবন্ধন প্রত্যেকটাতে কটা করে এসে? একটা করে এইচ থাকে। এর জন্য কি হবে? বি হবে মাইনাস সাইন পাবে এবং এন পাবে প্লাস সাইন, এন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এই যে এটা হচ্ছে বোরাজিল বা অজৈব বেনজিনের স্ট্রাকচার। নেক্সট কত নম্বর? 30 নম্বর প্রশ্ন। 30 কি বলেছে? যে BF3, BCl3 এবং BBr3 লুইস অ্যাসিডের সঠিক ক্রম কোনটা? বোরন টাইফয়েড, বোরন টাইহাইড্রেটের 3টে জিনিস আছে। কী কে? BF3, BCl3 আর BBr3। এই তিনটের মধ্যে কার লুইস অ্যাসিডিটি সব থেকে বেশি? তোমাদের লুইস অ্যাসিড সব থেকে বেশি হয় ক্রম হয়, এটা হয় লুইস অ্যাসিডিটি কম, অর্থাৎ BBr3 লুইস অ্যাসিডিটি BF3 থেকে বেশি। এর ব্যাখ্যা কী বলতে দেখো, এটা বলছে লুইস অ্যাসিডিটির কথা বলছে। লুইস অ্যাসিডিটি মানে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কাকা বলে? লুইস অ্যাসিড তাকেই বলে যারা কি করে? যারা লোন পেয়ার LP লোন পেয়ার অ্যাডাপ্ট করে, তাই তো? লোন পেয়ার গ্রহণ করে তাদের কি বলে? তাদের বলে লুইস অ্যাসিড। যারা কি করে? লোন পেয়ার গ্রহণ করে তাদের বলে লুইস অ্যাসিড। এখান থেকে BF3, BCl3 প্রত্যেকের বিয়ের সেন্ট্রাল যে বিয়ের কটা ইলেকট্রন থাকে? বিয়ের 6টা ইলেকট্রন বিশেষ। বি কি 6 ইলেকট্রন বিশেষ, তাই বি তার অষ্টক পূরণ করার জন্য অন্য কারো কাছ থেকে 2 ইলেকট্রন নিতে পারে। কিন্তু এখানে সমস্যা হয় কি, দেখতে হবে যে 3টে ক্ষেত্রে তো সেম ঘটনা ঘটছে, 3টেই বি ইলেকট্রন নিচ্ছে, দিয়ে আমাদের কার মতো কার বেশি অ্যাসিডিটি সেটা দেখাচ্ছে। এবার বক্তব্য হচ্ছে কি, যে বিয়ের ক্ষেত্রে এই বিয়ের যে ভ্যাকান্ট টুপি, এখানে ভ্যাকান্ট টুপি তো এটা বিয়ের ভ্যাকান্ট টুপি আছে, এবং এফের কি আছে? টুপি অরবিটাল কি আছে? পূর্ণ টুপি। এটা কি টুপি পূর্ণ। এবার বক্তব্য হচ্ছে যে টুপি, এফের টুপি এবং বিয়ের টুপি, যেহেতু দুটি টুপি হয় তাই টুপি ব্যাক বন্ডিং সব থেকে ভালো হয়। কি হয়? টুপি ব্যাক বন্ডিং সব থেকে ভালো হয়। টুপি ব্যাক বন্ডিং কি হয়? সব থেকে ভালো হওয়ার জন্য এই যে BF3-তে যে FB পরমাণু ইলেকট্রন কি লুইস অ্যাসিডের জন্য যে ইলেকট্রনে অ্যাডাক্ট করবে বাইরে থেকে, সেটাই করতে চায় না। বাইরে থেকে লোন পেয়ার না নেওয়ার জন্যই BF3 ক্ষেত্রে কি অ্যাসিডিটি সব থেকে কম হয়। এবং BBr3 ক্ষেত্রে যে কটা, এটা হচ্ছে কত? BF3 কি হয়?
টুপি ব্যাক বান্ডিং ঘটে। এটা হবে টুপির সাথে 3p, একটু ব্যাক বান্ডিং কম হবে। আর এটা হচ্ছে টুপির সাথে 4p, যেটা ব্যাক বান্ডিং অনেক কম হয়। অনেক কম হওয়ার জন্য এখানে বিটা কী থাকে, ভ্যাকেন্ট হিসাবে থাকে। ভ্যাকেন্ট হিসাবে থাকার জন্য কী করে, এর ইলেকট্রন গ্রহণ করতে পারে, লোন পেয়ার গ্রহণ করতে পারে, তাই এর লুইস অ্যাসিড সব থেকে বেশি। নেক্সট কত, 31 বলেছে ভুল বক্তব্য কোনটি? এসএন পিপাই বন্ধন গঠন করে না। বিটা বলছে ক্যাটিনেশনের ক্রমটি হলো সিএর সব থেকে বেশি, তারপরে এসআই, তারপরে জি সমান এসএন। ডিএ কি বলে, সিতে কি বলছে লেড ক্যাটিনেশন ধর্ম দেখায় না। আর ডিতে বলছে এসআই বন্ধন শক্তি জি বন্ধন শক্তি অপেক্ষা কম। তো আমাদের উত্তর হবে অপশান ডি, এসআই বন্ধন শক্তি জি বন্ধন শক্তি অপেক্ষা কম। এটা উত্তর অপশান ডি। নেক্সট কত, 32 নম্বর প্রশ্ন, 32 কী বলেছে যে প্রদত্ত প্রতিস্থাপিত ইলেকট্রনগুলির মধ্যে কোনটির আদ্র বিশ্লেষণ আড়াআড়িভাবে যুক্ত সিলিকন পলিমারের পাওয়া যাবে? কোনটির ক্ষেত্রে এই ঘটনা ঘটে? সিলিকন পলিমারে পাওয়া যায় কোনটির ক্ষেত্রে? অপশান বি। 32 উত্তর হবে অপশান বি, RSiCl3। নেক্সট কত, 33 নম্বর প্রশ্ন, 33 কী বলেছে যে Ge2 যৌগগুলি তীব্র বিজারক কিন্তু Pb2 যৌগগুলি তীব্র জারক। কারণ কি? জি অপেক্ষা পিবি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, পিবি এর আয়নন বিভব জির তুলনায় কম, Pb2+ ও Pb4+ এর আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম হলো কত? Pb2+ এবং Ge4+ অপেক্ষা বেশি। আর দ্বিতীয় বলছে জি অপেক্ষা এসএন এর এই পিবি এর তড়িৎ নিষ্ক্রিয় জোর প্রভাব বেশি। জি এবং পিবির মধ্যে সে রিলেশনশিপ দিয়েছে। এখানে উত্তর হবে আমাদের কত, 33 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, অর্থাৎ জি অপেক্ষা পিবি এর নিষ্ক্রিয় জোর প্রভাব বেশি হয়। নেক্সট কত নম্বর, 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নে কী বলেছে? CO এর বিষক্রিয়ায় প্রতিবিশ হলো, কি? অপশান বি, কার্বাজেন। নেক্সট এবং মডেলের শেষ কোশ্চেন, এবং শেষ কোশ্চেন করার আগে তোমাদের কিছু কথা বলবো এবং বিশেষ অনুরোধ, যারা চ্যানেলে প্রথম দেখছো অর্থাৎ প্রথম ভিউয়ার যারা, তারা অবশ্যই চ্যানেলটিকে বেশি পরিমাণে শেয়ার, কমেন্ট এবং লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে স্প্রেড করে দেবে এই চ্যানেলটি। দেখো 35 নম্বর এখানে শেষ করে। আর তোমাদের পরীক্ষা সেপ্টেম্বরের 13 সেপ্টেম্বর হওয়ার কথা, তাই সেপ্টেম্বর আগেই তোমাদের সেমিস্টার 1-এ আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি করিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো। তোমাদের সেমিস্টার 1-এর আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সলিউশন আমি অবশ্যই এই চ্যানেলে করাবো। নেক্সট এবং শেষ কোশ্চেন বলতে 35, লেড একটি অক্সাইড যৌগ HNO3-র সঙ্গে বিক্রিয়ায় একটি অদ্রব্য অক্সাইড এবং একটি স্বল্পদ্রব্য সি উৎপন্ন হয়, এক্ষেত্রে এবিসিকে শনাক্তকরণ করো। উত্তর হবে এবিসি। কী হবে? উত্তর হবে অপশান এ, অর্থাৎ অক্সাইডটি কি Pb3O4। এটি কি হয়? এটি যখন মিশে এর সাথে আসে PbO2 তৈরি করে, আর Pb কী তৈরি করে? NO3, এটা হচ্ছে তৈরি হয়। আমাদের উত্তর হচ্ছে এই ক্রমে উত্তর। এই গেল 35 নম্বর কোশ্চেন এবং মডেল কোশ্চেন নাম্বার 6-এর সলিউশন। মডেল কোশ্চেন কত? 6-এর সলিউশন। এর পরবর্তীতে মডেল কত 7-8 থেকে শুরু করে যে কোনো মডেল আপলোড করা হবে, তাই অবশ্যই চ্যানেলটিকে শেয়ার, কমেন্ট এবং ফলো করে রেখো। থ্যাংক ইউ। স্টাডি ভালো।